18 জুন 2023 সকাল 9টা 5 জন মানুষ টাইটান নামের একটি সাবমেরিনে বসে সমুদ্রের গভীরে ডুবতেন। এই মানুষগুলো সমুদ্রের নিচে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছিলেন। সেই বিখ্যাত টাইটানিক যা আজ থেকে প্রায় 100 বছর আগে সমুদ্রে ডুবে গিয়েছিল। এটি ছিল এক অত্যন্ত চরম এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস ট্যুরিজম, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে এবং একই সাথে ভীষণ ব্যয়বহুল। এই সফরে যাওয়া এক একজন যাত্রী মাত্র কয়েক ঘন্টার এই ট্যুরের জন্য 2.5 কোটি টাকারও বেশি খরচ করেছিলেন। এই ট্রিপটি এত দামি হওয়ার কারণ হলো টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ সমুদ্রের অগাধ গভীরতায় লুকিয়ে আছে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3810 মিটার নিচে। এই সাবমেরিনটি যখন জলের নিচে যাওয়ার যাত্রা শুরু করে তখন হিসাব অনুযায়ী 3810 মিটার গভীরতায় পৌঁছতে তাদের প্রায় 2 ঘন্টা সময় লাগার কথা ছিল। সুরক্ষার খাতিরে প্রতি 15 মিনিটের ব্যবধানে এই সাবমেরিনটি সমুদ্রের ওপরে থাকা তাদের মূল জাহাজ মানে পোলার প্রিন্স এর সাথে একটি করে সিগন্যাল পাঠাতো, কারণ বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই জাহাজটি। কিন্তু সেদিন জলের নিচে যাওয়ার পর মাত্র 2.25 ঘন্টা পার হতে না হতেই হঠাৎ করে সাবমেরিনটি উপরের জাহাজের সাথে তার সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলে। বিকেল 4:30 ছিল সেই নির্ধারিত সময় যখন এই যানের সফর শেষ করে জলের উপরে ফিরে আসার কথা ছিল, কিন্তু সময়ের পরেও সমুদ্রের বুকে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ প্রতীক্ষার পর রাত 7:15 মিনিটে পোলার প্রিন্স জাহাজে থাকা টিম সিদ্ধান্ত নেয় যে এই বিষয়টি ইউএস কোস্ট গার্ডকে জানানো দরকার। আর ঠিক এখান থেকেই শুরু হয় 4 দিন ব্যাপী এক বিশাল আন্তর্জাতিক উদ্ধার অভিযান, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিমান, বড় বড় জাহাজ এবং দূরনিয়ন্ত্রিত রোবট যান ব্যবহার করা হয়। তখন সারা বিশ্বের মানুষের মনে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ভেতরে থাকা ওই 5 জন যাত্রীর সাথে আসলে কি ঘটেছে। বন্ধুরা, পুরো ঘটনাটি ভালোভাবে বুঝতে হলে আমাদের এর ভৌগোলিক অবস্থানটা জানতে হবে। আটলান্টিক মহাসাগরে কানাডার নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপ থেকে প্রায় 600 কিলোমিটার দূরে এই সাবমার্সিবলটি নিখোঁজ হয়ে গিয়েছিল। সমুদ্রের ঠিক এই জায়গাতেই জলের অতল গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দুটুকরো হয়ে পড়ে আছে, আর এই দুটি অংশ একে অপরের থেকে প্রায় 800 মিটার দূরত্বে রয়েছে। বন্ধুরা, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা পার্থক্য বোঝা দরকার। আমরা বারবার এটিকে সাবমেরিন বললেও এটি আসলে একটি সাবমার্সিবল ছিল। এই দুটি শব্দের মধ্যে একটি মস্ত বড় তফাৎ রয়েছে। সাবমেরিনের নিজস্ব শক্তির উৎস থাকে, তারা যে কোনো বন্দর থেকে নিজেই সমুদ্রের গভীরে যেতে পারে এবং নিজস্ব ক্ষমতায় আবার ওপরে ফিরে আসতে পারে। কিন্তু সাবমার্সিবল তা পারে না। জলের নিচে যাওয়া, সেখান থেকে লঞ্চ হওয়া এবং পুনরায় উপরে ফিরে আসার জন্য তার সবসময় একটি মাদারশিপ বা সাপোর্ট শিপের প্রয়োজন হয়, যা জলের ওপর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে। আমাদের এই ঘটনার ক্ষেত্রে এই সাপোর্ট শিপটি ছিল পোলার প্রিন্স নামক একটি জাহাজ, আর এই পুরো অভিযানটি পরিচালনা করেছিল ওশেন গেট নামের একটি বেসরকারি কোম্পানি, যার প্রধান বা সিও ছিলেন স্টকটন রাশ। পেশাগতভাবে তিনি একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি এই টাইটান সাবমার্সিবলের নকশা তৈরি করেছিলেন। ওশেন গেট কোম্পানি 2021 সালের জুলাই মাস থেকেই টাইটানিকের এই ট্যুর অফার শুরু করে। এর আগে তারা অন্যান্য ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ বা বাহামার মতো জায়গায় ট্যুর করাতো। টাইটান কিন্তু তাদের একমাত্র যান ছিল না। ওশেন গেটের কাছে অ্যান্টিপডস এবং সাইক্লোপস নামের আরও 2টি সাবমার্সিবল ছিল, তবে অ্যান্টিপডস যেতে পারত মাত্র 304 মিটার গভীরতায় এবং সাইক্লোপস যেতে পারত 500 মিটার পর্যন্ত। কিন্তু টাইটানকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল যাতে সেটি 4000 মিটার অর্থাৎ 4 কিলোমিটার জলের নিচে যেতে পারে। আর এই কারণেই টাইটানিকের ধ্বংসাবশেষে যাওয়ার জন্য তাদের কাছে কেবল এই একটি মাত্র যানই উপযুক্ত ছিল। 3810 মিটার গভীরতা ঠিক কতটা ভয়ঙ্কর এবং কতটা নিচে তা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। আমরা যদি সি লেভেল বা সমুদ্রপৃষ্ঠ থেকে নিচের দিকে নামতে থাকি তবে দেখতে পাবো যে সাধারণ একজন মানুষের উচ্চতা হয় 6 ফুট। টাইটানিক জাহাজটি যে বরফখণ্ডের সাথে ধাক্কা খেয়েছিল সেটি জল থেকে 100 ফুট উপরে এবং জলের নিচে 130 ফুট পর্যন্ত বিস্তৃত ছিল। সাধারণত স্কুবা ডাইভিংয়ের ক্ষেত্রে একজন মানুষ সর্বোচ্চ 130 ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে। সমুদ্রের 650 ফুট গভীরতার পর থেকে শুরু হয় এমন এক অঞ্চল যেখানে সূর্যের আলো আর ঠিকমতো পৌঁছতে পারে না। ইতিহাসের সবচেয়ে গভীরতম আন্ডার ওয়াটার রেস্কিউ অপারেশন চালানো হয়েছিল 1600 ফুট গভীরতায়। 2600 ফুট হলো এমন এক অন্ধকার জগৎ যেখানে বিশাল আকার জায়ান্ট স্কুইড বা দৈত্যাকার স্কুইডরা ঘুরে বেড়ায়।
আরও নিচে 3800 ফুটের পর থেকে শুরু হয় সম্পূর্ণ অন্ধকার অঞ্চল বা মিডনাইট জোন। এই অঞ্চলের নিচে সূর্যের আলোর একটা কণাও পৌঁছয় না এবং সেখানে জলের তাপমাত্রা নেমে আসে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর যখন আমরা ফাইনালি 12,500 ফুট গভীরতায় পৌঁছই, ঠিক সেখানেই সমুদ্রের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষটি শান্ত হয়ে পড়ে আছে। এই বিপুল গভীরতায় জলের যে চাপ থাকে তা আমাদের চারপাশের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে প্রায় 400 গুণ বেশি। তাই এত গভীরে যাওয়ার জন্য যে কোনো যানের নকশা অত্যন্ত নিখুঁত হওয়া জরুরি। এই বিপুল চাপ সহ্য করার জন্যই টাইটানের বাইরে দেখার জানালা বা ভিউ পোর্টটি খুব ছোট আকারে রাখা হয়েছিল, যদিও এটি তখনকার সময় যে কোনো বেসরকারি সাবমার্সিবলের মধ্যে সবচেয়ে বড় ভিউ পোর্ট ছিল। এই টাইটান যানটি আকারে খুব একটা বড় ছিল না, এর ভেতরে মাত্র 5 জন মানুষের বসার ক্ষমতা ছিল। এর প্রধান বডি বা সিলিন্ডার অংশটি যাকে বলে হুল, সেটি তৈরি করা হয়েছিল কার্বন ফাইবার দিয়ে এবং এর দুই প্রান্তে দুটি গোলার্ধের মতো ক্যাপ লাগানো ছিল যা টাইটানিয়ামের তৈরি। এর মোট দৈর্ঘ্য ছিল প্রায় 6.7 মিটার এবং ওজন ছিল 10,400 কেজির বেশি। এর বাইরের অংশে 4টি ইলেকট্রিক থাস্টার লাগানো ছিল, দুটি লম্বালম্বি এবং দুটি আড়াআড়িভাবে, যার সাহায্যে এটিকে জলের নিচে চালানো হতো। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই পুরো কোটি কোটি টাকার অত্যাধুনিক সাবমার্সিবলটিকে নিয়ন্ত্রণ করা হতো একটি সাধারণ ভিডিও গেম খেলার কন্ট্রোলার দিয়ে। যদিও মার্কিন নৌবাহিনীও তাদের কিছু সাবমেরিনের পেরিস্কোপ নিয়ন্ত্রণের জন্য এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করে, তাই এটি পুরোপুরি অস্বাভাবিক না হলেও একটি গভীর সমুদ্রের যানের ক্ষেত্রে তা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এই যানের ভেতরের দৃশ্য দেখলে বোঝা যায় যে সেখানে বসার জন্য কোনো চেয়ার ছিল না, সবাইকে মেঝেতেই বসে থাকতে হতো। তবে জানালার ঠিক পাশেই একটি ছোট্ট টয়লেটের ব্যবস্থা ছিল, যার মাঝে কোনো স্থায়ী দেওয়াল বা আড়াল ছিল না। সেখানে কেবল একটি পর্দা টেনে দেওয়ার ব্যবস্থা ছিল এবং যাত্রীদের বলা হতো যে কেউ টয়লেট ব্যবহার করলে বাকিরা যেন অন্যদিকে টিভি স্ক্রিনের দিকে মুখ করে ঘুরিয়ে বসে থাকেন। যেহেতু এই যানটি সমুদ্রের মাইলের পর মাইল গভীরে চলে যেত, তাই সেখানে কোনো জিপিএস কাজ করতো না। ওপরের জাহাজের সাথে যোগাযোগ রাখার একমাত্র উপায় ছিল একটি বিশেষ টেক্সট মেসেজিং সিস্টেম। সেদিন 18ই জুনের অভিশপ্ত যাত্রায় যে 5 জন মানুষ ভেতরে বসেছিলেন তাদের পরিচয় জানাটা অত্যন্ত জরুরি। প্রথম যাত্রী ছিলেন 58 বছর বয়সী ব্রিটেনের বিলিয়নিয়ার হ্যামিস হার্ডিং, যিনি একাধারে একজন অভিযাত্রী এবং 3 বারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ছিলেন। তিনি মহাকাশচারী বাজ অল্ড্রিনের সাথে সাউথ পোলে গিয়েছিলেন এবং সমুদ্রের সবচেয়ে গভীরতম অংশ মারিয়ানা স্ট্রেঞ্জেও 4 ঘন্টা সময় কাটিয়েছিলেন। দ্বিতীয়জন ছিলেন 77 বছর বয়সী পল হেনরি নার্জিওয়েল, যিনি ফরাসি নৌবাহিনীর প্রাক্তন কমান্ডার এবং আরএমএস টাইটানিকের আন্ডার ওয়াটার রিসার্চের ডিরেক্টর ছিলেন। তিনি নিজেই প্রায় 35 বার টাইটানিক পরিদর্শনের রেকর্ড গড়েছিলেন। তৃতীয় এবং চতুর্থ যাত্রী ছিলেন ব্রিটিশ পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার 19 বছরের ছেলে সুলেমান দাউদ, যারা পাকিস্তানের অন্যতম শীর্ষ ধনী পরিবারের সদস্য ছিলেন। পরবর্তীতে জানা যায় সুলেমান আসলে এই সফরে যেতে কিছুটা ভয় পাচ্ছিলেন, কিন্তু বাবার স্বপ্ন পূরণ করতে এবং বাবাকে সঙ্গ দিতেই তিনি এই বিপজ্জনক যাত্রায় সামিল হয়েছিলেন। আর পঞ্চম ব্যক্তি হিসেবে পাইলটের আসনে ছিলেন খোদ ওশেন গেটের সিও স্টকটন রাশ। সকাল 11টা 15 পর যখন সমস্ত সিগন্যাল আসা বন্ধ হয়ে যায়, তখন ওপরের টিম আসা ছাড়েনি, কারণ কোনো কারণে যানটি নিচে আটকে গেলে যাত্রীদের জন্য ভেতর থেকে সেটিকে ঝাঁকুনি দিয়ে বা ওজন ফেলে ওপরে তোলার যান্ত্রিক ব্যবস্থা ছিল। সাবমেরিন বা এই ধরনের যানে জলের নিচে নামার জন্য ভারী ওজন ব্যবহার করা হয়। আধুনিক যানে ব্যালাস্ট ট্যাঙ্কে জল ভরে ওজন বাড়ানো হয় এবং ওপরে ওঠার সময় সেই জল বের করে দেওয়া হয়। বিকেল 4:30 পর যখন টাইটান ফিরে এলো না, তখন পরিস্থিতি বেগতিক দেখে কোস্ট গার্ডকে জানানো হয়। উদ্ধারকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সময়, কারণ টাইটানের ভেতরে মাত্র 96 ঘন্টার অক্সিজেন সাপ্লাই অবশিষ্ট ছিল। সাধারণত বড় জাহাজে জরুরি লোকেটার থাকে যা দিয়ে অবস্থান জানা যায়, কিন্তু টাইটানে এমন কোনো উন্নত ব্যবস্থা ছিল না। তার উপর আরও একটি ভয়ঙ্কর সত্য হলো, টাইটান যদি কোনোভাবে সমুদ্রের উপরে ভেসে উঠত, তবুও ভেতরের মানুষগুলো নিজে থেকে বের হতে পারত না। এর কারণ হলো দরজাটি 17টি নাট বল্টু দিয়ে শক্ত করে বন্ধ করা হতো এবং বাইরে থেকেই খোলা সম্ভব ছিল। উদ্ধার কাজের জন্য নির্ধারিত এলাকাটি ছিল প্রায় 25,000 বর্গ কিলোমিটার জুড়ে। এত বড় সমুদ্রে একটি ছোট ভ্যানের আকারের যানকে খুঁজে বের করা, এটা ছিল প্রায়
খড়ের গাদায় সূচ খোঁজার মতো কঠিন। উদ্ধার কাজের তৃতীয় দিনে কানাডিয়ান বিমানের সোনার সিস্টেমে সমুদ্রের নিচ থেকে কিছু ঠক ঠক শব্দ ধরা পড়ে, যা প্রতি আধ ঘন্টার ব্যবধানে আসছিল। মনে হচ্ছিল যেন কেউ ভেতর থেকে দরজায় আঘাত করছে। এতে সবার মনে আশার আলো জেগে ওঠে। কিন্তু অবশেষে 22শে জুন সমুদ্রের তলদেশে তল্লাশি চালানো একটি দূরনিয়ন্ত্রিত রোবট যান টাইটানিক জাহাজের সামনের অংশ থেকে প্রায় 490 মিটার দূরে কিছু ভাঙা ধ্বংসাবশেষের টুকরো খুঁজে পায়। পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে এগুলো নিখোঁজ টাইটান সাবমার্সিবলেরই অংশ। এর সাথে সাথেই স্পষ্ট হয়ে যায় যে ভেতরে থাকা 5 জন যাত্রী আর বেঁচে নেই। কোস্টগার্ড পরে জানায় যে ওই শব্দের সাথে টাইটানের কোনো সম্পর্ক ছিল না। সমুদ্রের তলদেশের তীব্র জলের চাপের কারণে টাইটানের ক্যাটাস্ট্রফিক ইমপ্লোশন বা বিপর্যয়কর বিস্ফোরণ ঘটেছিল। ইমপ্লোশন হলো এক্সপ্লোশন বা সাধারণ বিস্ফোরণের ঠিক উল্টো। সাধারণত বিস্ফোরণের শক্তি বাইরের দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু ইমপ্লোশনে বাইরের প্রচণ্ড চাপের কারণে পুরো কাঠামোটি ভেতরের দিকে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবং এই ঘটনাটি ঘটতে 1 মিলিসেকেন্ডেরও কম সময় লেগেছিল, যার অর্থ হলো ভেতরে থাকা মানুষগুলো চোখের পলক ফেলার আগেই, কিছু বুঝে ওঠার আগেই তাৎক্ষণিকভাবে মারা যায়। এখন প্রশ্ন উঠছে, কেন এমন বিপর্যয় ঘটল? বন্ধুরা, এর মূল কারণ লুকিয়েছিল টাইটানের উপাদানের মধ্যে। সাধারণত গভীর সমুদ্রের যানগুলো স্টিল, টাইটানিয়াম বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়, যা চারপাশের চাপ সমানভাবে সহ্য করতে পারে। কিন্তু টাইটানের মূল বডি তৈরি হয়েছিল কার্বন ফাইবার দিয়ে, যা ছিল সম্পূর্ণ একটি পরীক্ষামূলক নকশা। সমুদ্রের এত গভীরে কার্বন ফাইবার কেমন আচরণ করবে তা আগে কখনো নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা করা হয়নি। 1985 সালে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করা বিখ্যাত ওপেন এক্সপ্লোরার রবার্ট ব্যালার্ড তিনি বলেছিলেন, তারা বিগত বহু বছরে হাজারো ডাইভ দিয়েছিলেন, কিন্তু কখনো কোনো যান হারাননি। এটি প্রথমবার যেখানে কোনো যান এভাবে ধ্বংস হলো। টাইটানিক এবং অবতার ছবির বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরুন তিনি নিজেও বহুবার গভীর সমুদ্রে গিয়েছিলেন। তিনি জানান যে টাইটানের 2 প্রান্তের টাইটানিয়াম ক্যাপগুলো সমুদ্রের তলদেশে অক্ষত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু কার্বন ফাইবারের তৈরি মূল বডিটি একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। তিনি ওশেন গেটের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। আসলে ওশেন গেটের সিইও স্টকটন রাশের পুরনো সাক্ষাৎকারগুলো দেখলে বোঝা যায় যে তিনি সুরক্ষার নিয়ম কানুনকে কতটা অবহেলা করতেন। 2019 সালের একটি আর্টিকেলে তিনি বলেছিলেন যে যাত্রীবাহী যানের নিরাপত্তা আইনগুলো বাণিজ্যিক উদ্ভাবনের পথে বাধা সৃষ্টি করে। 2022 সালের একটা সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছিলেন, একটা সময়ের পর নিরাপত্তা জিনিসটা স্রেফ সময়ের অপচয় বলে মনে হয়। আপনি যদি পুরোপুরি নিরাপদ থাকতে চান তবে বিছানা থেকে উঠবেন না, গাড়িতে চড়বেন না, কিছুই করবেন না। তিনি গর্ব করে বলতেন যে তিনি টাইটান তৈরি করতে গিয়ে অনেক নিয়ম ভেঙেছেন, তবে তা লজিক এবং ভালো ইঞ্জিনিয়ারিং দিয়ে ভেঙেছেন। কার্বন ফাইবার এবং টাইটানিয়াম একসাথে ব্যবহার না করার যে নিয়ম ছিল তিনি তা জেনে শুনে ভেঙেছিলেন। তিনি জানতেন তিনি একটি অত্যন্ত বিপজ্জনক পরীক্ষা করছেন। 2018 সালের জানুয়ারি মাসে ওশেন গেট কোম্পানির ম্যারিন অপারেশনের ডিরেক্টর ডেভিড লচরিক যখন ওই যানের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন এবং একটি প্রপার সার্টিফিকেশনের দাবি জানান, তখন কোম্পানি তাকে সুরক্ষা খাতে খরচ করতে অস্বীকৃতি জানিয়ে চাকরি থেকে বরখাস্ত করেন। পরবর্তীতে 2018 সালের মার্চ মাসে গভীর সমুদ্র অভিযানের সাথে যুক্ত বিশ্বের 36 জন শীর্ষ বিজ্ঞানী এবং গবেষক স্টকটন রাশকে একটি যৌথ চিঠি লিখে সতর্ক করেছিলেন যে এই পরীক্ষামূলক পদ্ধতি কোনো বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে। আরেকজন এক্সপার্ট তাকে ইমেল করে লিখেছিলেন, টাইটানিকে পৌঁছানোর এই ইঁদুর দৌড়ে তুমি নিজেকে এবং তোমার ক্লায়েন্টদের বিপদে ফেলছো এবং সেই পুরনো ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি করছো যে এই জাহাজটি কোনোদিন ডুববে না, যেটা টাইটানিকের ক্ষেত্রেও মানুষ অন্ধবিশ্বাস করেছিল। তারা ভেবেছিল যে এত বড় জাহাজ কখনো ডুবতেই পারে না, কিন্তু সেটি কিন্তু ডুবেছিল। মানুষের অহংকার কিন্তু ভেঙে দিয়েছিল। আর এবার টাইটানের ক্ষেত্রেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ইতিহাসের পাতায় স্টকটন রাশের নাম এখন সেই সব আবিষ্কারকদের তালিকায় যুক্ত হলো যারা নিজেদের তৈরি আবিষ্কারের কারণেই প্রাণ হারিয়েছিলেন। এই ভয়ঙ্কর ট্র্যাজেডি আমাদের এই মস্ত বড় শিক্ষা দিয়ে যায় যে মানব জীবনে বৈজ্ঞানিক অগ্রগতি বা বাণিজ্যিক লাভের জন্য সুরক্ষার মানদণ্ড এবং নিয়ম কানুনকে কখনো ছোট করে দেখা উচিত নয়। বন্ধুরা, টাইটানের এই করুণ পরিণতি এবং স্টকটন রাশের অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে আপনাদের কি মতামত?
প্রযুক্তিগত অগ্রগতির জন্য কি আসলেই সুরক্ষার নিয়ম ভাঙা উচিত, নাকি এটি ছিল স্রেফ একটি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।